ওকে, দেখেন, আমাদের হচ্ছে আজকে আমাদের মুখ্য বিষয় কি? আজকে আমাদের মুখ্য বিষয় হচ্ছে আর্টিকেল রাইটিং। হ্যাঁ, আর্টিকেল রাইটিং নিয়ে কিন্তু কথা বললাম, একটু কথাবার্তা বলছিলাম, আর একটু বলি। আর্টিকেল রাইটিং হচ্ছে কোনো বিষয়ের সম্পর্কে, কোনো বিষয়ের উপরে কিছু লেখা, কোনো বিষয়ের উপরে কিছু ব্লগ লেখা। ব্লগ তো আমরা মোটামুটি সবাই বুঝি, হ্যাঁ, অনলাইনে পত্রিকার যেমনটা থাকে ঠিক ওইটাও কিন্তু একটা ব্লগ। ওইটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে থাকে। পত্রিকায় কিন্তু শুধুমাত্র যে লেখাই থাকে এরকমটা না, ওইটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন নিউজের উপর। এখানের এই আর্টিকেল জিনিস, আর্টিকেল বলেন, তারপরে হচ্ছে ব্লগ বলেন, ব্লগ পোস্ট কিংবা কন্টেন্ট রাইটিং, একই জিনিস। এই তিনটা জিনিস সেম, আর্টিকেল রাইটিং কিংবা ব্লগ পোস্ট কিংবা কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, এই তিনটা জিনিস একই জিনিস, জাস্ট উচ্চারণ ভিত্তিতে আলাদা। তিনটা জিনিস কিন্তু একই, জাস্ট উচ্চারণ ভিত্তিতে আলাদা। তো আর্টিকেলের যদি আরো একদম সহজ ডেফিনেশন আমি বলি আপনাদের, সেটা হচ্ছে, আমরা ছোটবেলায় প্যারাগ্রাফ সম্পর্কে তো সবাই জানি, তাই না? এই যে প্যারাগ্রাফ যে জিনিসটা আছে, একটা প্যারাগ্রাফ লিখতে হলে কি করতে হতো? একটা প্যারাগ্রাফ কিংবা একটা কম্পোজিশন কিংবা একটা রিপোর্ট, আমাদেরকে কোনো একটা সাবজেক্ট, কোনো একটা টপিক দেওয়া হইতো। এমনটা বলা হইতো যে, যেমন ইওর এইম ইন লাইফ, কিংবা হচ্ছে দ্য কাউ, ট্রাফিক জ্যাম, ইন্ডিপেন্ডেন্ট মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা টপিক দেওয়া হতো যে এটা হচ্ছে তোমার বিষয়, এই বিষয়ের উপরে তুমি লিখবা। কম্পোজিশন লেখো 10 মার্ক 15 মার্ক, কিংবা প্যারাগ্রাফ লেখো 8 মার্ক 10 মার্ক, কিংবা একটা রিপোর্ট লেখো, যাই লেখো এই বিষয়ের উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে। এমনটা আমরা পেতাম না? এখানটা তো ঠিক ওই একই জিনিস। আপনাকে বলা হবে যে তুমি এই বিষয়ের উপরে আমাকে 1000 ওয়ার্ড, 500 ওয়ার্ড, 800 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ কিংবা একটা আর্টিকেল লিখে দাও। এটাকে জাস্ট কম্পিউটারের ভাষায়, অনলাইনের ভাষায় এটাকে বলা হয় আর্টিকেল। ঠিক আছে? আর বাকি সকল কিছু সেম। আমরাও এমন একটা বিষয়ের উপর করেই আজকে লিখবো। তো সেটা লেখার জন্য আমাদের কাছে কোনো বিষয়ের তো প্রয়োজন আছে, তাই না? আমি একটু আগে বিষয়টা ফাইন্ড আউট করার চেষ্টা করি। দেখেন, ধরেন আমি লিখলাম, কি সম্পর্কে জানতে চাইতে পারি? যে কোনো সম্পর্কে। যেমন আজকের করোনা সম্পর্কে যদি আমি জানতে চাই, টুডে আপডেট করোনা, এই যে দেখেন, এখানে বিভিন্ন মানুষ কিন্তু এই করোনার উপরে কি চলতেছে তার উপরে কিন্তু তারা কিছু লেখালেখি করছে। দেখছেন, বিভিন্ন টপিকের উপরে, করোনার উপরে বিভিন্ন জন লেখালেখি করছে। এই যে বিষয় ভিত্তিক এই লেখাটা, এটাকেই বলা হয় আর্টিকেল রাইটিং। যে কোনো বিষয়ের উপর আর্টিকেল। আমি এখান থেকে যে কোনো একটা নেই, এটাতে নিলাম। এই যে দেখেন, এই বিষয়ের উপর একটা লেখা লিখছে তিনি, দেখছেন? এই লেখাটাই হচ্ছে আর্টিকেল। তো লেখাটা লেখার জন্য তো অবশ্যই নিজের যোগ্যতা এখানে পরিপূর্ণ করতে হবে। নিজের যোগ্যতার মাধ্যমে লিখতে হবে। লেখা তো আর আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে লিখবেন, যে আপনার যে শেখার যে ইয়াটা আছে সেই ভিত্তিতে আপনি লেখাটা লিখবেন। ঠিক আছে? লেখাটা কিভাবে লিখতে পারেন সেটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে এই লেখাটা কিভাবে এই ওয়ার্ডপ্রেস সাইটে লেখা হয়েছে সেটা হচ্ছে আরেকটা বিষয়। এই ওয়ার্ডপ্রেস সাইটে সমস্যা, এই ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে লেখা যায় লেখাটাতে সেইটা দেখানোর জন্য আমাদের এখানে একটা প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট রাখা হয়েছে। ওয়েবসাইটের নাম হচ্ছে article.pixelinst.com। ঠিক আছে? তো আমি যেটা বলতে চাইছিলাম, এইখানটাতে আমরা এটা প্র্যাকটিস করব, কিভাবে এটা লেখা যায় এটা প্র্যাকটিস করবো হচ্ছে এখানে। তো এখানে এটা প্র্যাকটিস করার জন্য আগে একটা জানতে হবে, একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। একটা ওয়েবসাইটকে দুইটা নামে বিভক্ত করা যায়। একটা ওয়েবসাইটকে দুইটা নামে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এই যে উপরে যে ডিজাইনটা আছে, এই যে ডিজাইন বিভিন্ন জায়গায় এরকম করে ডিজাইন করে এটা যে সাজানো গুছানো যে জিনিসটা আমরা দেখছি, এটাকে বলা হয় কি? ফ্রন্ট এন্ড। আর যেখানে এই ডিজাইনটাকে তৈরি করা হয়েছে, যেখান থেকে এই ডিজাইনটা পরিপূর্ণতা পাইছে, সেখানটা থেকে বলা হয় কি? ব্যাক এন্ড। আমি আরেকটু সহজ করে দিই, একটা শোরুম এন্ড একটা ওয়ার্কশপের কথা আমি বলতে পারি।
শোরুমে কি করা হয়, সকল কিছু সাজায় গুছায় এখানে শো করা হয়। আর ওয়ার্কশপে কি করা হয়, সেই জিনিসগুলোকে মেরামত করা, সেই জিনিসগুলোকে তৈরি করার জন্য কাটিং, শিলি যা লাগে এভরিথিং কিন্তু ওই জায়গাটাতে হয়। ঠিক আছে, তো এইখানের ক্ষেত্র এই যে উপরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা সরাসরি ফ্রন্ট এন্ড কিংবা শোরুম বলতে পারি। শোরুমই বলা যেতে পারে, জাস্ট ফ্রন্ট এন্ড হচ্ছে কম্পিউটারের ভাষায়, ওয়েবসাইটের ভাষায়। আর ব্যাক এন্ড হচ্ছে একটা ওয়ার্কশপের সাথে আমরা তুলনা করতে পারি। একটা ওয়ার্কশপের সাথে তুলনা করতে পারি। এন্ড কম্পিউটারের ভাষায় হচ্ছে ব্যাক এন্ড। ওকে, তো ব্যাক এন্ডে প্রবেশের জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইট, হ্যাঁ আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসের পরে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে wp-admin। আবারও বলতেছি, ওয়েবসাইটের অ্যাড্রেসের পরে মানে .com এর পরে স্ল্যাশ দিবেন। .com এর পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে wp-admin এ ক্লিক করবেন, অ্যাডমিন লিখবেন। তাহলে আপনারা এখানে জাস্ট দেন এন্টার দিবেন, হয়ে যাবে। এই যে ঢুকে গেছে। এখান থেকে ইউজার নেম অ্যাডমিন লিখে দিবেন, পাসওয়ার্ডের জায়গাও অ্যাডমিন লিখে দিবেন, লিখে দিয়ে সাইন ইন দিবেন। আচ্ছা, এখন দেখেন এখানে আসার পরে এমন একটা ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ, কি অবস্থা, আজকে প্রথম দিন ক্লাস করতে আইছে নাকি? বুঝলাম। একটু হোল্ড করুন তো প্লিজ। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখান থেকে আচ্ছা, এখান থেকে দেখেন এমন একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে। এই ড্যাশবোর্ড থেকে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এমন একটা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারে। ক্লায়েন্ট আপনাকে একটা মেইল, একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারে, ঠিক আছে? অথবা আপনাকে বলে দিতে পারে যে এই যে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেন, আমি জায়গাটা দেখাই দিচ্ছি আপনাদের। বলে দিতে পারে যে এই যে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেন, এটাও বলে দিতে পারে, ঠিক আছে? তো যেটাই বলুক, যদি বলে রেজিস্ট্রেশন করে নিতে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন, যদি বলে যে আমি দিয়ে দিচ্ছি ইমেল পাসওয়ার্ড তাহলে সেটা দিয়ে লগ ইন করবেন। যদি বলে রেজিস্ট্রেশন করে নিতে তাহলে কি করবেন, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে ইউজার নেম দিয়ে দিবেন যে কোনো একটা, আমি যে কোনো একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে একটা ইমেল দিবেন, আমি একটা ফেক ইমেল ব্যবহার করতেছি। আমি এই মেলটা দিয়ে দিলাম। এই মেলটা দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করব। আমার মেইলে একটা কনফার্মেশন মেসেজ চলে যাবে। হ্যাঁ, আমার মেইলে একটা কনফার্মেশন কি বলছে দেখেন, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল দেন ভিজিট ব্লা ব্লা ব্লা। এই যে দেখেন একটা কনফার্মেশন মেসেজ চলে আসছে, দেখছেন? একটু মার্ক করে দেই, এই যে দেখেন একটা কনফার্মেশন মেসেজ চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কনফার্মেশন মেসেজ। আমি এটাতে ক্লিক করলাম। এটা আপনারা যে মেইল ব্যবহার করবেন অবশ্যই আপনার রিয়েল মেইলটা ব্যবহার করার চেষ্টা করবেন, আপনার যে মেইলটা আছে। দেন এখানে এই যে এটাতে ক্লিক করবেন, লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে সাজেস্ট করছে, তবে আমি এটা দিচ্ছি না। দিয়ে রিসেট, পাসওয়ার্ডও হয়ে গেছে। আমি এখন লগ ইন পেজে ক্লিক করলাম। এই যে লগ ইন পেজে আসার পরে আমি যেই মেইলটা দিছি সেই মেইলটা দিলাম, এন্ড হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিব।
এই যে আমার পাসওয়ার্ডটা, বাস দেন লগ ইনে ক্লিক করলাম, দেখেন আমারটা লগ ইন হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেছে লগ ইন, দেখছেন? ওকে, এটা হচ্ছে আপনাদের লগ ইন প্রসেস, মানে ব্যাক এন্ডে প্রবেশের প্রসেস হচ্ছে এটা। কি সমস্যা? ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। দেখেন এই যে এখানে সকল কিছু কিন্তু হিজিবিজি, দেখতে পাচ্ছেন? মানে এখানে যে পোস্ট গুলো করা হয়েছে এই পোস্ট গুলার এখানে আছে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা এখান থেকে কি করব, এখানে একটা জিনিস বলে দিই যে একটা ওয়েবসাইট করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জিনিস লাগে। তো এখানে এত কিছু নাই, এখানে আমরা শুধুমাত্র জাস্ট এডিটর হিসেবে ঢুকছি, মানে একজন এডিট লেখালেখি করার জন্য একটা সেই মুডে আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে এমন আরো অনেক অপশন থাকে, তো এখানে এগুলো নাই। আপনারা এত দিকে দেখবেন হয়তোবা আমার এখানে দেখতে পাচ্ছেন যে 4-5টা অপশন, কিন্তু যখন ক্লায়েন্টে যাবে, ক্লায়েন্ট আপনাকে এডিটর মোডে নাও নিতে পারে, সে ডাইরেক্ট অ্যাডমিনের একটা প্যানেলে অ্যাক্সেস দিয়ে দিতে পারে। তো সেখানে তো অনেক অপশন থাকতে পারে, সেটা দেখে যাতে হেজিটেট না হন, দ্যাটস ওয়াই আমি জিনিসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের কি করতে হবে, এখানে আসার পরে এই সিরিয়ালই পাবে, ঠিক আছে? এই সিরিয়ালে আসার পরে এখান থেকে এই যে পেজেস, পেজেস থেকে অল পেজেস, কিংবা এই যে পোস্টে চলে যাবে, পেজ থেকেও যেতে পারবেন, কিংবা পোস্ট থেকে যেতে, পোস্ট থেকে কি করবেন, এই যে অ্যাড নিউ পোস্ট, অল নিউ আছে, অল পোস্টে কিংবা সরাসরি অ্যাড নিউতে ক্লিক করবেন। তাহলে একটা নতুন পোস্ট অ্যাড করার জন্য আপনাদের যে পেজটা দরকার সেই পোস্টে এসে পড়বে। এই পোস্টটাই হচ্ছে আমাদের কি আর্টিকেল, মানে আমরা নতুন আর্টিকেল পোস্ট করব। হুম, দেন কি করব আমরা, আমাদেরকে আমাদের ক্লায়েন্ট যে টপিকটা দিবে সেই টপিকের উপর তো অবশ্যই আমাদের আগে লেখালেখি করতে হবে, লেখালেখি করে দেন আমরা এখানে এটা পেস্ট করে দেব। লেখালেখিটা অবশ্যই আপনাদের নিজেদের যোগ্যতায়, যে কিভাবে লেখা যায় কি আসে বিষয়। আমি এখান থেকে জাস্ট একটা কপি করি, ধরেন আমি টপিক নিছিলাম এটা ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, আমি এখান থেকে ওভারভিউ অফ বাংলাদেশে ক্লিক করলাম। এখানে এমন অনেক কিছু আছে, আমি এখান থেকে জাস্ট একটা লেখাকে কপি করব। ধরেন এই লেখাটাকে কপি করলাম। তবে তারও আগে আমাদেরকে কি নিতে হবে, টাইটেল। টাইটেলটা কোনটা, মানে আমাদের ক্লায়েন্ট আমাদের যে টপিকটা দিবে, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে টপিকটা দিবে, যে টপিকের উপর আমরা লিখবো সেটাই হচ্ছে আমাদের টাইটেল। ধরুন আমি লিখবো হচ্ছে ওভারভিউ অফ বাংলাদেশ, এই টপিকের উপরে আমি লেখালেখি করব, তাহলে আমার টপিকটা কি, ওভারভিউ অফ বাংলাদেশ, এটা টাইটেল, ওভারভিউ বাংলাদেশ। দেন হচ্ছে আমি পরের যে লেখাটা নিজের যোগ্যতা যেটাকে লিখতে হবে, সেই লেখাটাকে আমি আবার এখান থেকে জাস্ট কপি করে দিলাম। অবশ্যই আপনাদের একটা পদ্ধতি শিখাইয়া দিব যে কিভাবে এটাকে লেখা যায়। তবে আরেকটা জিনিস, অবশ্যই এটা লেখার মতো দক্ষতা আপনাদের অর্জন করতে হবে। হুম, এটা লেখার মতো দক্ষতা আপনাদেরকে অর্জন করতে হবে, কেননা এই কাজগুলা কিন্তু খুবই ডিমান্ডেবল কাজ, কাজগুলা খুবই ডিমান্ডেবল কাজ। দ্যাটস ওয়াই এই কাজগুলো যখন আপনারা শিখবেন, এই কাজগুলো আপনার মোবাইলের মাধ্যমেও করা সম্ভব। হুম, ওকে, এখানে আরেকটা আছে। দেন যে জিনিসটা করতে হবে, এটা আমি লেখাটা কিন্তু এখানে কপি করে দিয়েছি। আমরা যেরকমটা গুগল ডক্সে দেখছিলাম, এখান থেকে এই যে দেখেন, আমি চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারবো, চাইলে এখান থেকে ইটালিক করতে পারবো, চাইলে এখান থেকে যে লিস্টেড আকারে করে দিতে পারবো, যেমন এটাকে চাইলে আমি লিস্ট করে দিতে পারি, এরকম লিস্টেড আকারে করে দিতে পারবো। তারপর হচ্ছে এই যে ডান, রাইট অ্যালাইনমেন্ট, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো আছে এখানে। তারপর হচ্ছে যে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, যেগুলো আমরা দেখছি, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো এখানে।
দেন আসেন হচ্ছে আপনাদের এই নিচের অংশে। নিচের অংশটা কি? নিচের অংশটা হচ্ছে যে আপনার লেখাটাতে আপনি কিভাবে রাখবেন। আপনার লেখাটাকে আপনি ডান দিকে রাখতে চাচ্ছেন আর বাম দিক থেকে খালি থাকবে এমন রাখবেন? যে এই যে দেখছেন এখানে দিয়ে দিয়েছে কিন্তু যে বাম দিকে মার্জিন করা, উপরে মার্জিন করা, জাস্ট ডান দিক দিয়ে আপনার লেখাটা সম্পূর্ণভাবে থাকবে। নাকি আপনি যাচ্ছেন বাম দিকে আপনার লেখাটা থাকুক, ডান দিক দিয়ে এরকম ভাবে ফাঁকা থাকুক। কিংবা আপনি যাচ্ছেন মিডল কলাম মানে মাঝখান দিয়ে একটা কলাম করে আপনার লেখাটা থাকুক, হ্যাঁ? কিংবা আপনি চাচ্ছেন কোনো স্লাইড বারের দরকার নেই, পুরোটার ভিতরে আমার লেখাটা থাকুক। কিংবা আপনি চাচ্ছেন ডিফল্ট স্লাইড বার, মানে যেটা ডিফল্ট আছে সেটাই। ধরেন আমি দিয়ে দিলাম মিডল কলাম। এটা হচ্ছে আমার লেখাটা কেমন থাকবে, হ্যাঁ? সেটা স্লাইড বার টেমপ্লেট। এখানে কি লিখছে? চুজ স্লাইড বার টেমপ্লেট, মানে আমার লেখাটা কোন স্টাইলে থাকবে, কোন অ্যাঙ্গেলে থাকবে, ওখানটাতে কিভাবে শো করবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। হ্যাঁ, এই জায়গাতে এতটুকু কাজ শেষ। মেইন কাজটা হচ্ছে আপনাদের এই লেখালেখি করাটা। মূলত কাজটাই হচ্ছে লেখালেখি করাটা। কিভাবে কথাটাকে লেখা যায় সুন্দর করে সেই জিনিসের উপর আপনাদের ফোকাস করতে হবে। আমরা জাস্ট দেখাই দিব যে আসলে লেখাটা লিখবেন কোথায়, কাজটা পাবেন কোথায়, কি লিখতে হবে সেই বিষয়ে কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। দেন দেখেন এই যখন আমার লেখালেখিটা হয়ে যাবে, আমি কি করব? এইখানটাতে চলে আসবো, এই যে ডান দিকটাতে। হ্যাঁ, এই ডান দিকটাতে আমার কাজ কি? ডান দিকটাতে আমার কাজ হচ্ছে এখান থেকে ফরম্যাট দেওয়া আছে যে আমার এটা কোন ফরম্যাটের হবে। আমার এটা কোন ফরম্যাটের হবে সেটা এখানে দেওয়া আছে। এখান থেকে স্ট্যান্ডার্ড, অলওয়েজ স্ট্যান্ডার্ডই আপনি সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে ক্যাটাগরি। আমাদের এটা কোন ক্যাটাগরির? হুম, আমাদের ক্যাটাগরিটা কি? আমাদের এটা ক্যাটাগরি হচ্ছে বিউটি অফ বাংলাদেশ, কিবা অ্যাবাউট অফ বাংলাদেশ, কিবা ওভারভিউ অফ বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, তাই না? এখান থেকে দেখবেন যদি লেখা থাকে, এটা ট্যাগ থাকে তাহলে ফাইন, ক্যাটাগরি। আর নাহলে এখান থেকে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরিতে সিলেক্ট করে কিংবা ক্লায়েন্ট যখন আপনাকে এটা লিখতে দিবে তখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন যে এটা আমি কোন ক্যাটাগরিতে দিব, আপনি বলে দেন। যদি আপনি বলেন আপনার বলা মতো ক্যাটাগরিতে দিব নাকি আমি আমার মতো ক্যাটাগরি বানায় দিব। যদি বলে যে তোমার মতো ক্যাটাগরি বানায় দাও তাহলে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি। আর যদি বলে যে না এখানে ক্যাটাগরিতে আছে ওইখান থেকে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দাও, তাহলে আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। ক্লিয়ার? এখানে আমি ধরেন দিয়ে দিলাম হচ্ছে ওভারভিউ অফ বাংলাদেশ। আমি দিলাম ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। ঠিক আছে, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, এটা দিয়ে এখান থেকে যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন আমার ক্যাটাগরিটা এখনই অ্যাড হয়ে যাবে। দেখছেন ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ক্যাটাগরিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আমি নিচে আসবো, এবার আসেন ট্যাগ। ট্যাগের বিষয়টা কি? ট্যাগ হচ্ছে ধরতে পারেন যে আপনার ভালো নামের পাশাপাশি ডাক নামও থাকে না, ট্যাগটা আপনি ডাক নাম হিসেবে ধরতে পারেন। যেমন আমি আপনাকে বুঝাই, আর্টিকেল রাইটিং কে আমি কিন্তু তিনটা নাম দিছি। আর্টিকেল রাইটিং, ব্লগ পোস্ট, কন্টেন্ট রাইটিং, দিছি না তিনটা নাম? তিনটা নাম দিছি ঠিকই। এখন আমি যদি বলি যে আপনি কি বলবেন, আপনাকে যদি কেউ বলে যে শুধু ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট বলতে কি বোঝায়? আর্টিকেল রাইটিং বোঝায়, মানে এটা হচ্ছে এটার একটা নাম। আর আপনি যদি কোথাও লেখেন যে ব্লগ পোস্ট তাহলে কিন্তু একটা নাম লিখতে পারবেন। যদি মনে করেন যে আমি যেখানে টাইটেল ব্যবহার করি, ঠিক আছে, ধরেন আমার এখানে টাইটেল ছিল হাউ টু রাইট এ আর্টিকেল, এটা ছিল মনে করেন যে আমার টাইটেল। হ্যাঁ, এটা আমার টাইটেল ছিল মনে করেন। তো আমি কি এখানে লিখতে পারবো হাউ টু রাইট এ আর্টিকেল, তারপর আবার লিখতে পারবো যে হাউ টু রাইট এ ব্লগ পোস্ট কিংবা হাউ টু রাইট এ কন্টেন্ট? এক লোকে কি তিনটা টাইটেল লেখা সম্ভব? তাই না? সম্ভব না। তো কি করতে হবে? যেই জিনিসটা মূল, যে জিনিসটা মানুষ সহজে উচ্চারণ করতে পারবে এবং যেই জিনিসটা মেইন টপিক হবে সেইটা শুধুমাত্র আপনারা টাইটেলে ব্যবহার করবেন। এন্ড বাকি যেই নামগুলো আছে, যে নামগুলা দ্বারা এই বিষয়টাকেও চিহ্নিত করা সম্ভব, সেই নামগুলো দিতে হয় ট্যাগে। ঠিক আছে, মেইন যে টাইটেলটা আছে সেটা দেবেন হচ্ছে টাইটেলের জায়গায়,
এন্ড ওইটাকে আরো অন্যান্য নাম দ্বারা চিহ্নিত করা যায় এমন নামগুলাকে দিতে হয় ট্যাগে, যাতে করে মানুষ শুধুমাত্র আর্টিকেল রাইটিং না লিখে যদি ব্লগও লিখে তারপরও যাতে মানুষ ওটা খুঁজে পায়। যেমন দেখেন আমার এখানে দেওয়া আছে হাউ টু রাইট এ আর্টিকেল রাইটিং, তাই না? আমি যদি এখানে দিয়ে দেই হাউ টু রাইট এ ব্লগ পোস্ট, এখন যদি মানুষ এইটাও লিখে যে হাউ টু রাইট এ ব্লগ পোস্ট, তাহলেও মানুষ এটা খুঁজে পাবে। কেন? ট্যাগে এটা ব্যবহার করার জন্য। আরো সহজ করে দিই, আমরা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু লেখালেখি করার পরে, যেমন আমরা মাঝখানে বয়কট জিনিসটা লেখার পরে কিছু একটা লিখতাম, লিখে দেন হ্যাশট্যাগ দিতাম। খেয়াল আছে কি আপনাদের? আমরা ট্যাগ দিতাম ওইটা, ট্যাগ দিতাম এইটা, এমন রিলেটেড অনেকগুলো দিতাম না? এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে এটাকে অন্য নামেও যাতে খুঁজে পাওয়া যায়, তার জন্যই ট্যাগ গুলা ব্যবহার করা হয়। ঠিক আছে? এই হচ্ছে ট্যাগ। আমি এটাকে চেঞ্জ করে দিই। ওভারভিউ অফ বাংলাদেশ। ঠিক আছে, এই হচ্ছে আমার মেইন টাইটেল। আমি এখন ট্যাগে কি দিতে পারি? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনাদের মধ্য থেকে বলেন, মাইক অন করে বলেন ট্যাগে এখন কি দেওয়া যায়, তাহলে বুঝতে পারুন যে আপনারা এটা কতটুকু বুঝছেন। এই যে আমি ট্যাগ জিনিসটা বুঝালাম, কতটুকু বুঝছেন এখান থেকে এখন বোঝা যাবে। এখন তাহলে ট্যাগে কি লেখা যেতে পারে বলেন, সবার থেকে সাজেশন চাচ্ছি যে ট্যাগে এখন কি লেখা যেতে পারে, কি লেখলে মনে হবে এটার সাথে রিলেটেড হবে, এবং কি লিখলে মানুষ ওটা খুঁজে পেতে পারে। আমার টপিক ছিল ওভারভিউ অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের ওভারভিউ নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, এই যে বিউটি নিয়ে আমি কথা বলবো, বাংলাদেশের কোন জায়গায় কি মেইন জিনিসগুলো আছে, কোথায় পর্যটকের এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে আমি লিখতেছি। এখন ট্যাগে আমার কি দেওয়া যেতে পারে, দেখি সাজেশন দেন কয়েকজন আমাকে। কই ভাই, একজনও কি বুঝেন নাই নাকি, না বুঝতে পারতেছেন না? একজনও সাহস নাই এই জিনিসটা একটু সাহস করে বলার? আর যদি না বলেন ভয় ভাঙবে কিভাবে, নিজেটা নিজে ব্যবহার করবেন কিভাবে? এখানে কি বাংলা লেখা ওভারভিউ যাবে? বাংলাদেশ হবে কি? জি জি জি, একজন ট্যাগে বলছিলেন কি সাইফুল বাংলা? ইসলাম ভাই, শফিউর রহমান ভাই বলছিলেন মনে হয়, কি যেন বলেন তো, আরেকবার বলেন। ওভারভিউ বাংলাদেশ। ওভারভিউ অফ বাংলাদেশ, হ্যাঁ, হ্যাঁ এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আরো দু একটা বলেন অন্য কিছু, যেমন ওভারভিউতে আমি কি বুঝাইছি? ওভারভিউতে আমি বুঝাইছি হচ্ছে গিয়ে অন্যান্য জিনিস, বাংলাদেশের বিভিন্ন ঘোরার মতো টুরিস্ট প্লেস গুলা, তার মানে ওখানে কি ব্যবহার হয়, এখানে সৌন্দর্যটা ফুটে ওঠে, কিন্তু আমরা টুরিস্টের জায়গাটাকে কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে, আমরা সেখানে এক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারি ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, এটা ব্যবহার করতে পারি না? হ্যাঁ করা যায়। ব্যবহার করতে পারি, এই যে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। আরো দু একটা বলেন না দেখি, একজন তো সাহস করে বললো, আপনারা সাহস করেন, নাহলে বুঝবো কিভাবে যে আপনারা ক্লাস বুঝতেছেন, কি আসে বিষয়। সাকিব ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? বললাম ট্যাগে কি বাংলা লেখা যাবে? বাংলা যদি বাংলাদেশি টাইটেল লেখেন তাহলে বাংলা লিখবেন, আর আপনি যদি বিদেশিদের জন্য বাংলা লেখেন তাহলে কি হবে? না না না। এটাই, আরে, বাংলাদেশের হয় তাহলে আপনি বাংলা লিখবেন, কোনো সমস্যা নাই। যদি ইউনাইটেড স্টেটের মানুষ কিংবা অন্যান্য কান্ট্রির মানুষ বাংলা লিখে সার্চ করে, তাহলে আপনি লিখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। না ইংলিশ হবে। ওই ওভারভিউ অফ বাংলাদেশ এরকমই কিছু একটা ট্যাগে দিলে ভালো হবে। এটা তো ওভারভিউ অফ বাংলাদেশ তো টাইটেলে আছেই, আপনি এখান থেকে আরো দেখতে পারবেন কিভাবে জানেন? এই এখানে সার্চ করেন, গুগলে সার্চ করবেন ওভারভিউ অফ বাংলাদেশ রিলেটেড ট্যাগস, লিখে সার্চ করেন, আরো চলে আসবে এই হ্যাশট্যাগ ফর বাংলাদেশ, ফ্রিকুয়েন্ট হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, এখানে এমন অনেক চলে আসবে, এখান থেকে রিসার্চ করে ওইখানে ট্যাগে বসাই দিবেন, বাস হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি আর কি ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ দিছি, হ্যাঁ এরপর আবার বিউটি অফ বাংলাদেশ দিতে পারি,
ওভারভিউ বাংলাদেশ দিতে পারি। এই জিনিসগুলো আমাদের রাখতে হবে আর কি, বুঝার মতো, যাতে এমনটা না হয় কখনো পরবর্তীতে আমরা এই জিনিসগুলো দিতে পারি না। এগুলো কিন্তু দেওয়া জরুরি। আচ্ছা, আমি এখান থেকে একটা ইমেজ নামাইনি, আর একটা ইমেজ নামাই। ইমেজ তো দরকার একটা, তাই না? এই দেখেন বিভিন্ন কান্ট্রির কিন্তু সুন্দর সুন্দর ইয়ে দেওয়া রাখছে। আমি এই ইমেজটা নামানোর চেষ্টা করি। কি হলো? ডাউনলোড সোর্সলি cannot be downloaded. আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি এটা গুগল থেকে নামাই নেব। এই ইমেজটা ক্লায়েন্টই দিয়ে দিবে। হ্যাঁ, ইমেজটা ক্লায়েন্টের কাছ থেকে চায় নেবেন, কেননা গুগল থেকেও সরাসরি ব্যবহার করলে সমস্যা আছে। আরেকটা ওয়েবসাইটে চলে আসবে। গুগলে যা আছে কিন্তু সবই কিন্তু ওয়েবসাইট, তাই না? অন্য কারো কিন্তু না। দ্যাটস ওয়াই আপনি এটা চায় নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। আমি এখানে ব্যবহার করতে পারতেছি, কারণ আমার এটা তো পাবলিশ করবো না। আর আমি কপি করছি, কপি করার ক্ষেত্রে কি আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। চলে আসছে, এটা দিয়ে দিই। ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে এই যে ট্যাগের লাইনের পরে, ট্যাগের অপশনটার পরে এই যে এখানে সেট ফিচার ইমেজ, এখান থেকে সিলেক্ট ফাইল, ডাউনলোড, এই যে ইমেজ। সরি, দিস টাইপ permitted to security reason. ও আচ্ছা আচ্ছা, এটা সিকিউরিটি রিজনে তারা ব্লক করে রাখছে, এটা আমি আপলোড করতে পারবো না। হ্যাঁ, আমি অন্য আর কিছু দেখি, সমস্যা নেই। অনেক ইমেজ আছে, বাংলাদেশ এই লেখাটাকে আপলোড করে দিই। এখান থেকে দেখি কি হয়। কই গেল? আরে সেটা তো ওয়েব পেজ আসছে। ওয়েব আসতেছে। আচ্ছা, এটাও বাদ থাক, ইমেজ নেই, দেখি কি আসে। আসছে ইমেজ। আমি জাস্ট ইমেজটা আপনাকে ইয়ে করে দেখাচ্ছি, আপনার ওখান থেকে যেটা ইচ্ছা দিয়ে নিতে পারবেন। এই যে আপলোড হয়ে গেছে আমার, ঠিক আছে? এখানেও তো ছিল, এটা দিলেও তো পারতাম, এটা দিলেও পারতাম। একটা দিয়ে দিলাম, দেন এখান থেকে সেট ফিচার ইমেজ, আমার ফিচার ইমেজটা অ্যাড হয়ে গেছে। এতটুকুই হচ্ছে আপনাদের কাজ আর কি, একটা জিনিসের প্রসেসিং, যে প্রসেসিং এর মাধ্যমে আপনি আপনার কাজটা সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে আপনার জাস্ট পোস্ট কিভাবে করে সেটার প্রসেস। হ্যাঁ, দেন এখান থেকে যে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে দেখেন আমার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। অলরেডি কিন্তু পোস্টটা পাবলিশ হয়ে গেছে। কিভাবে দেখবো? এই যে এখানে একটা লিংক আছে, যেটাকে পারমা লিংক বলা হয়। এটাতে ক্লিক করে ওপেন নিউ ট্যাব। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমার সেই ফিচার ইমেজটা আমি যেটা ব্যবহার করছি। এটা হচ্ছে আমার কি টাইটেল, ওকে। দেন হচ্ছে কত তারিখে পোস্ট করছি, কয় মিনিট আগে পোস্ট করছি। দেন হচ্ছে আমার সেই আর্টিকেলটা, এটা সম্বন্ধে ওভারভিউ অফ বাংলাদেশ সম্পর্কে যে আর্টিকেলটা আমি লিখছি সেটা। দেন হচ্ছে এখানে এই যে দেখেন ট্যাগ, ঠিক আছে, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, এটা হচ্ছে আমার ট্যাগ। এতটুকুই হচ্ছে প্রসেস, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে কি লেখাটা। এই লেখাটা আপনারা কিভাবে ম্যানেজ করবেন, এটা হচ্ছে মূলত বিষয়। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখালাম, এতটুকু যে দেখালাম, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে একটু বলেন, দেন আমি অন্য টপিকে যাব। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মাইক ওপেন করে বলেন। কারো কোনো প্রশ্ন নাই? স্যার, জি,
এই যে আমরা যে টাইটেলটা আপনি লিখলেন, আর্টিকেলটা লিখলেন, এখন সাপোজ আমাদেরকে ইউএসএ থেকে ওভারভিউ অফ ইউএসএ বা এরকম কিছু আমাদেরকে দিল, তখন আমরা না হয় এই পর্যন্ত আসলাম, কিন্তু কে যে ইউএসএ পর্যন্ত যে জানবো, আপনি তো গুগল করে যেরকম এই যে একটা কপি করে এখানে এনে পেস্ট করলেন স্যার, লিখলেন। এখন আমাদের ক্ষেত্রে আমরা এটা কেমনে কি করব? হ্যাঁ, সেই বিষয়তে আসবো, এখনই আসবো, সেই বিষয়টা তো অবশ্যই দেখাবো যে আপনারা কিভাবে কি করবেন, এটা না দেখালে কিভাবে পারবেন। কেননা তাছাড়া সব এত বিষয়তে ইংরেজি আমরা কিভাবে বা লিখবো বলেন, সে সম্পর্কে তো এটা আমাদের তো লিখতেই ধারণাও হবে, তেমন একটা এটা না লিখলে কি করবেন, এটা না লিখলে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন? হুম। ফ্রিল্যান্সিং করবেন আর ইংলিশ জানবেন না, তা তো হইতে পারে না। ফ্রিল্যান্সিং করবেন, আউটসোর্সিং এ থাকবেন আর ইংলিশ জানবেন না, তা কি হয় নাকি? আহ, না স্যার, আমি সেটা মিন করিনি, মানে স্যার এই যে কুয়াকাটা কিভাবে ইজ দা লিখবেন, ওয়ান ওই অফ যে দা কিভাবে লিখবেন, এই প্রশ্ন তো তখনই আসবে যখন আপনি পারবেন না, কিন্তু যখন আপনি জানেন না এই সম্পর্কে, তখন প্রশ্ন আসবে যে কিভাবে লিখবেন, তাই না? না পড়ে পরীক্ষার হলে গেলে তো এই অবস্থাই হবে। এটা হচ্ছে মূল বিষয়। আপনাকে অবশ্যই এই ব্যাপারে নলেজ থাকতেই হবে। কিভাবে লিখবেন সেটা বড় কথা না। লিখতেই হবে। যদি কাজ করতে হয় তাহলে লিখতে হবে। যদি এই কাজ করেন তাহলে তো অবশ্যই লিখতে হবে। নাহলে কিভাবে করবেন? এটা ছাড়া তো এটার কোনো বিকল্প নাই তো। যে এখানে হ্যাঁ, আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, তবে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট দিয়ে সঠিক ইংলিশ পাওয়া যায় না। ওটা যদি দেন ওটা সঠিক ইংলিশ হয় না আসলে। আপনাকে এটা করতেই হবে। মাস্ট বি ইংলিশ জানতেই হবে। আপনি নাহলে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন? আপনি যে যখন ফাইবারে কথা বলবেন ক্লায়েন্টের সাথে, তখন কিভাবে কথা বলবেন? প্রথম অবস্থা না হয় আপনি আমার হেল্প নিবেন। আমি কাজ পেতে সাহায্য করব। পরবর্তীতে কি করবেন? আমি তো আর আজীবন আপনাকে সাহায্য করতে পারব না। দেখেন, প্রথম অর্ডারের সময় শুধুমাত্র আমি সাহায্য করতে পারি। তারপরে তো আপনার নিজেকে করতে হবে। তখন কি করবেন? এটার কোনো বিকল্প নাই। 100% আপনাকে ইংলিশ জানতেই হবে। জানতেই হবে। কোনো বিকল্প নাই। ওকে? আচ্ছা, বিনয় সিনহা ভাই মনে হয় হাত উঠাইছিলেন, হাতটা নামায় দিছেন। বলেন। বিনয় সিনহা ভাই কিছু বলবেন? ওকে, তাহলে মাইক অফ করে দেন। আচ্ছা, এবার আসেন যে টপিকটা, আমি যেমনটা কপি করছি চাইলে আপনারা এই কপিটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? কেন করতে না পারার একটা অন্যতম বিষয় হচ্ছে, গুগলে কিন্তু প্রতিটা ওয়েবসাইটেরই ইনফরমেশন আছে। কোন ওয়েবসাইট কি লিখতেছে সকল ইনফরমেশন গুগলের কাছে আছে। তো যদি আপনি কারোরটা কপি করেন এবং যারটা কপি করছেন সে যদি অবজেকশন দেয় গুগলের কাছে যে আমার এই ইনফরমেশনটা কিংবা আমার এই আর্টিকেলটাকে কপি করে অমুক নামের একটা ওয়েবসাইট সেটাকে পাবলিশ করছে, সেম টু সেম আমারটাই পাবলিশ করছে, এতে কি হয়েছে? আমার ভিজিটর কমে গেছে। হ্যাঁ, এরকম যদি অবজেকশন গুগল কি করে, তাহলে কিন্তু আপনার যে ক্লায়েন্ট মানে যার ওয়েবসাইট আপনি লেখালেখি করবেন তার ওয়েবসাইট একদম ব্লক করে দিবে। বুঝতে পারতেছেন? মানে একদম এমন হতে পারে গুগল থেকে ব্যান করে দিতে পারে যদি এমন কোনো অবজেকশন দেয়। তারও আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে পরে আগে লেখা কপি করে দিলেই হয়তো, ক্লায়েন্টরা এত বুঝতো না, এত চালাক ছিল না, তারা পারতো। এখন কিছু কিছু অ্যাপস বের হয়েছে, যে সকল অ্যাপস গুলোর মাধ্যমে কি হয়, ক্লায়েন্টরা না চেক করতে পারে যে এই লেখাটা কোথাও থেকে কপি করে আনছে কিনা, এই লেখাটা কোথাও কপি করা কিনা, নাকি ইউনিক, মানে ইউনিক বলতে বোঝানো হয় যে আপনি নিজে লিখছেন কিনা, কারোর সাথে মিলান নাই এমন কিনা, এগুলা ধরা হয়। সেটা ফ্রি একটা ওয়েবসাইট দ্বারা আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে চাই। ধরেন আমি লেখাটাকে কপি করে নিলাম, হ্যাঁ, এটাকে কপি করলাম। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে স্মল এসইও টুলস। স্মল এসইও টুলস লিখে আপনারা সার্চ করবেন গুগলে। এই কপি করাটাকে বলা হয় প্লাগেরিজম। এই কপি করাটাকে বলা হয় কি? প্লাগেরিজম। মানে আপনি কারোরটা চুরি করছেন, এক কথায় আরেক চুরি। এটাকে কম্পিউটারের ভাষায় আর কি, আর্টিকেল রাইটিং এর এই ক্ষেত্রের ভাষায় বলা হয় প্লাগেরিজম। আপনারা চলে আসবেন স্মল এসইও টুলস। স্মল এসইও টুলস থেকে যে প্লাগেরিজম চেকার, এখানে চলে আসলে প্লাগেরিজম চেকার, এই প্লাগেরিজম চেকার থেকে আপনি
আপনি যে কন্টেন্টটা কপি করছেন এই কন্টেন্টটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এই যে এখানে আই এম নট এ রোবট, দেন চেক প্লাগেরিজম। দেখি এটা প্লাগেরিজমটা চেক হইতাছে কি আসে। ওই যে দেখেন আমার এখানে এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু ফ্রি। ক্লায়েন্টদের কাছে কিন্তু পেইড থাকে। পেইড মানে তারা টাকা দিয়ে কিনা রাখে, আমি তো ফ্রিতে চেক করতে পারতাছি জাস্ট আপনার দেখানোর জন্য। তারা টাকা দিয়ে কিনা রাখে। এই যে দেখেন 20% এখানে ইউনিক দেখাইতেছে এন্ড 80% প্লাগিনিজম, মানে 80% এটা কপি করা হয়েছে, 80% এটাকে কপি করা হয়েছে এমন বুঝাইতেছে। আপনারা মিনিমাম 35 পর্যন্ত কপি রাখতে পারবেন, তার উপরে গেলে সমস্যা পড়ে যাবে। 50% তো রাখাই যাবে না কপি, ঠিক আছে? 35% মতো ইয়ে করতে হবে। এখন কথাটা হচ্ছে যদি এমনটা হয়, ক্লায়েন্টের কাছে তো পেইড, আমি তো ফ্রি দিয়ে করলাম, ক্লায়েন্টের কাছে পেইড মানে সবই দেখা যাবে, একদম এ টু জেড যা আছে, আরো বেশি কাজ করবে, সেক্ষেত্রে তো আরো বেশি ধরে ফেলার কথা, তাই না? এখন আমরা যে কাজটা করতে পারি, এখন এই ব্যাপারে আমরা সেলেনিয়াম এন্টিনিয়াম সম্পর্কে জানি কিনা সবাই, জানি না আমি। সেলেনিয়াম কি? সেলেনিয়াম হচ্ছে প্রতি শব্দ, একই শব্দের প্রতি শব্দ, ঠিক আছে? মানে এটার যে মানে আছে সেই মানেটা একই, উচ্চারণটা আলাদা, মানেটা একই, উচ্চারণটা আলাদা। সেক্ষেত্রে আমি একটু দেখাই আপনাদের এখানে, আমি এখান থেকে চলে যাব সিনোনিম, ঠিক আছে? সিনোনিমস এটা হচ্ছে প্রতিশব্দ। আমি এই ওয়েবসাইটটাতে চলে যাই জাস্ট দেখানোর জন্য আপনাদের, প্রতিটা শব্দের একটা প্রতিশব্দ থাকে। আর এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনাদেরকে কি বললাম, ইংলিশে এক্সপার্ট হতেই হবে। হুম, দেখেন আমি যদি এখানে লিখি ধরেন পারহ্যাপস, পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, এখানে কিন্তু আছে এই শব্দটা, এই যে আমি এখান থেকে দেখছি, ওই জন্য দেখলাম, এই যে দা দ্যাট পারহ্যাপস মেক্স কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ইউনিক বিচ। হ্যাঁ, এখানে এই যে পারহ্যাপস শব্দটা আছে, পারহ্যাপস শব্দ হচ্ছে সম্ভবত, পারহ্যাপস শব্দ হচ্ছে সম্ভবত। এই পারহ্যাপস এন্ড মেবি একই জিনিস, পারহ্যাপস এন্ড মেবি একই জিনিস। এখান থেকে শুধুমাত্র উচ্চারণটা আলাদা, মেবি বলতো সম্ভবত বুঝায়, পারহ্যাপস বলতো সম্ভবত বুঝায়, দুইটা একই জিনিস, জাস্ট উচ্চারণটা কি আলাদা। তারপরে অ্যাজ ইট মে বি, তারপর হচ্ছে কনসিভেবলি, এই জিনিসগুলা একই বিষয়, জাস্ট উচ্চারণটা আলাদা। মানে আপনার যে মানে আছে, অর্থের যে মানে, সেই মানেটা একই থাকবে, শুধু পরিবর্তন হবে কি উচ্চারণ, মানে বাহ্যিক দিকটা পরিবর্তন হবে, ভিতরগত থেকে সব একই। বুঝতে পারতেছেন? বাহ্যিক দিকটা শুধুমাত্র পরিবর্তন, যেটাকে বলা হয় ক্লকিং। ক্লকিং বলতে হচ্ছে ছদ্মবেশ কিংবা মুখোশ পরানো। আমরা এটার উপর দিয়ে একটা মুখোশ পরায় দিব, আমরা কারোটা কপি করছি কোনো সমস্যা নাই, কিন্তু এটার উপরে এমন একটা মুখোশ পরায় দিব যেটা কোনো প্লাগরিজম চেকার যাতে ধরতে না পারে। কেমন মুখোশ পরাবো? আমরা এইভাবে ওয়ার্ডের গুলা চেঞ্জ করে দিব, মানে উচ্চারণ, যে উচ্চারণ গুলো আছে সেগুলো চেঞ্জ করে দিব। যেমন দেখেন এখানে এমন অনেক উচ্চারণ আছে, ঠিক আছে? ওয়ান অফ দ্য রেয়ারেস্ট, দেখেন এই যে রেয়ারেস্ট, এই জিনিসটা দেখি আমি কপি, এখানে দিলাম,
দেখেন অনেক আছে, রেয়ারেস্ট, ইউনিক, আনলাইকলি, লিমিটেড, হ্যাঁ, আনইউজুয়াল, এমন অনেক উচ্চারণ আছে। এটা হচ্ছে এই বিষয়। এখন আমরা কি করব, আমরা এই আর্টিকেল গুলাকে রিরাইট করব, মানে উচ্চারণ গুলাকে রিরাইট করব, যাতে করে আমাদের বাহ্যিক, তারা তো অবশ্যই উপরে জিনিসটা দেখবে, তারা তো এটার মানে কি বোঝায় এটা কিন্তু দেখে না, তারা শুধুমাত্র দেখে যে এই লেখাটা আর কোন কোন ওয়েবসাইটে আছে। এই যে কম্পেয়ারের ক্ষেত্রে কিন্তু এটাই আছে, যে কম্পেয়ার বলতে কোন কোন ওয়েবসাইট থেকে এটা নেওয়া হয়েছে এটা এখানে শো করে। কম্পেয়ার যদি ক্লিক করে দেখেন এই যে কোন ওয়েবসাইট থেকে, এখানে এরকম কতগুলো ওয়েবসাইটে এই লেখাটা আছে, এটা বুঝাই দিছে কিন্তু। বুঝতে পারতেছেন? কম্পেয়ার মানে এটা বোঝানো হয়েছে। তো আমরা কি করব, এই জিনিসগুলো চেঞ্জ করে দিব একবারে। এই জিনিসগুলোকে আমি চেঞ্জ করে দিব কিভাবে, আমরা এখান থেকে লেখাটাকে কপি রাখি, কপি রেখে এই যে আমি আবার মেইন পেজে চলে যাই। এটাই হচ্ছে শ্রেণী নিয়ম, মানে প্রতি শব্দ, বিপরীত শব্দ না কিন্তু প্রতি শব্দ, মানে সেম এজ। এখান থেকে এই যে দেখেন আর্টিকেল রিরাইট, এইগুলোরও কিন্তু নলেজ আপনাদের রাখতে হবে, এই নলেজটাও কিন্তু আপনাদের থাকতে হবে যে আসলে রিরাইট জিনিসটা কি। এখান থেকে সে এই যে আর্টিকেলটা এখানে পেস্ট করে দেয়, দেওয়ার পরে নিচে আসবেন, এখান থেকে যে রিরাইট আর্টিকেল। এখন তো ফ্রিতে করতেছেন, মানে এখন কাজের ক্ষেত্রে জাস্ট এটা নলেজে নিচ্ছেন যে আসলে ঠিকঠাক হয় কিনা, কিন্তু যখন আপনারা ওই আরো অ্যাডভান্সে চলে যাবেন না, তখন আবার ইয়ে করলে সমস্যা নেই। দেখেন আমার এখানে যে পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে, অরিজিনাল সাথে একটু মিলাই আমরা, হ্যাঁ কোন জায়গায় পরিবর্তন হয়েছে। সিটিং অফ সানজুনিয়ন, এই যে দেখেন এই যে রাইজিং এন্ড সিটিং অফ ক্রিমসন, এখানে কি আসছে, এটা চলে আসছে। ঠিক আছে, দ্য ওয়াটার এট দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল এন্ড ক্ল্যাম, ক্ল্যাম এনভায়রনমেন্ট। ঠিক আছে, এই এনভায়রনমেন্ট হচ্ছে, ঠিক আছে, প্রাকৃতিক, এটার ভিতরে যা বোঝায় টেরেইন কিন্তু একই বোঝায়। দেখি তো এনভায়রনমেন্টটা কপি করি আমি একটু, এখানে দেখাই কিনা। এনভায়রনমেন্ট হবে তো, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, ঠিক আছে। এই যে দেখছেন, এই যে দেখেন টেরেইন আসছে এখানে, এটা হচ্ছে প্রতিশব্দ, দেখতে পাচ্ছেন এই যে নিচের অংশে, এই যে যে শব্দটা এখানে দিছে, আগে কি ছিল এনভায়রনমেন্ট, দেন এখানে কি দিছে টেরেইন। দ্যাট দ্যাট পারহ্যাপস, আমি কি দেখাইছিলাম, এই যে মেবি দেখাইছিলাম, যে পারহ্যাপস এন্ড মেবি একই জিনিস বলছিলাম, এটাই হচ্ছে এই যে পারহ্যাপস এন্ড মেবি। মানে এই জিনিসগুলো তারা চেঞ্জ করে, ছোট ছোট কিছু কিছু শব্দ চেঞ্জ করে, যাতে এতে করে সেন্টেন্সের কোনো পরিবর্তন না আসে এবং দেখতেও এর হাবভাব চেঞ্জ হয়ে যায়। এতে করে কি হবে, এখন আমরা প্লাগরিজম চেকার দিই, আর তার আগে আমি একটু কপি করে নিই, এটা দি অরিজিনাল বাদ সব কপি হয়ে গেল। তো ওই হয়ে গেল। কপি, এই যে এখান থেকে প্লাগরিজম, চেক প্লাগরিজম, দেখি এবার প্লাগরিজম কি দেখায়। এটা আসছে এখানে না, বে অফ বেঙ্গল ক্ল্যাম টেট্রাইন, হ্যাঁ আসছে। এবার দেখেন প্লাগরিজম, দেখি ফ্রিতে তো বলা যাচ্ছে না আসলে কতটুকু কি হয়, তবে আই থিঙ্ক ধরতে পারবে না। আবার দেখেন এবার সবই ইউনিক, মানে এখন আর কোনোটা কপি হয় নাই। এটা হচ্ছে কি কম্পিউটারের নিজে রোবোটিক ধারা করছে, আমরা যদি ম্যানুয়ালি কাজটা করতে পারি, ম্যানুয়ালি এই শব্দগুলো চেঞ্জের আনতে পারি, তাহলে কিন্তু আরো হবে, আরো অনেক সৌন্দর্য আসবে কিন্তু লেখায়। দেখেন এর আগে কত ছিল,
প্লাগরিজম ছিল 80%, ইউনিক ছিল 67%। এখন প্লাগরিজম ছিল 80% এন্ড ইউনিক ছিল 20%। এখন ইউনিক 80%, প্লাগরিজম 13%, 87% ইউনিক, মানে 87% কপি হয় নাই। আর এই দুই একটা লাইনে যদি নিজে ম্যানুয়ালি করি এটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও থাকবে না। এইভাবে যদি করেন আপনারা যে কোনো জায়গা থেকে কপি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারো বাপের ক্ষমতা নাই আর ধরার। এটা হচ্ছে প্রসেসিং। তো আমিও জানি যে আপনারা চাইলেই তো আর করতে পারবেন না, এই ব্যাপারে অবশ্যই নলেজ থাকা প্রয়োজন। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস অফ আর্টিকেল রিরাইট। প্রসেস অফ আর্টিকেল, আমি মিটিং এখানে লিংকটা দিয়ে দিছি, মিটিং থেকে লিংকটা সবাই কপি করে নেন, মিটিং থেকে লিংকটা সবাই কপি করে নেন। এই ছিল আপনাদের ক্লাস, সম্পূর্ণ ক্লাস, আজকের 4র্থ নম্বর ক্লাস। এবার যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। এতটুকুই ছিল আজকের ক্লাস। কোথাও বুঝে আসে নাই, কোথাও বুঝতে পারেন নাই, কোনো সমস্যা থাকলে বলেন। হ্যালো, বলেন, ডাইরেক্ট বলে ফেলেন, মাইক অন করে বলেন, সমস্যা নেই। পারবো আর্টিকেল লিখতে আমরা? আমি পারবো, বাকি তারা পারবে কিনা শফিউর রহমান ভাই, জানি না। আপনার আওয়াজটা অনেক আস্তে আসে ভাই, আওয়াজ অনেক অনেক কম। আওয়াজটা ইয়ে করেন, বাড়ান, বাড়িয়ে একটু উচ্চ আওয়াজে বলছি কথা বলতে চেষ্টা এখন করেন। এখন আর্টিকেল লেখা যাবে, লেখা এখন যাবে না? প্রবলেম হবে না। হ্যাঁ, যাবে। সেটাই, এটা তো অবশ্যই আমি এটা তো এই প্রসেসটা আমি দেখাবোই, ঠিক আছে। তারপরও কিন্তু কি জি। হবে, তারপরও আপনাদের ইংলিশের উপর দক্ষতা কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু ফ্রি ওয়েবসাইট, এটা কিন্তু মনে রাখতে হবে। পেইডের কাছে কিন্তু ফ্রি কিচ্ছু না। আমি আপনাদের সেই প্রসেসটা শিখাই দিলাম যে এইভাবে আপনারা লিখতে পারবেন, যে কোনো লেখা লিখতে পারবেন। মানে হ্যাঁ, এবার ওই ক্লায়েন্ট যত টপিক আছে, যত টপিক দেখ, হ্যাঁ, তো হ্যাঁ, ওইটা যে কোনো টপিক দেখে আপনি লিখতে পারবেন, কিন্তু এই সিনোনিম জিনিসগুলো আপনার জানতে হবে, তাহলে আপনি লিখতে পারবেন। আদারওয়াইজ আপনাকে নিজ জ্ঞানে একটা প্যারাগ্রাফ আমরা যেরকম ভাবে লিখতাম, তো পরীক্ষার সময় তো আরেকজনটা নকল করে লিখছি, কোনো সমস্যা নাই, কিন্তু এক্ষেত্রে তো এটা হবে না, এক্ষেত্রে কিন্তু এটা চেক এত হবে, ঠিক আছে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এটা চেক হবে, দ্যাটস ওয়াই আপনার কি করতে হবে, যাতে চেক করেও খুঁজে না পায়, এই জিনিসটা নলেজে রাখতে হবে। আর দ্যাটস ওয়াই এই সিনোনিম জিনিসটা দেখানো, হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা আপনার স্মরণে রাখতে হবে। আর ইংলিশের উপর তো অবশ্যই নলেজ থাকা জরুরি, এটা থাকতেই হবে, এটা মিস নাই। না হলে আপনি ফ্রিল্যান্সিং করতেই পারবেন না, ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং ভাবা যায় না, বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আর কেউ? জি বিনয় ভাইয়া বলেন। শোনা যায়? জি বিনয় ভাই। শুনছেন আমার কথা স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। হ্যালো, ওই যে স্যার আর্টিকেল পিকেল আর যে একটা ওই যে আপনার একটা ওয়েবসাইট দিলেন না, ওই ওয়েবসাইটটার লিঙ্কটা একটু যদি দিতেন হ্যাঁ দিয়ে দিছি তো, আপনার ওই যে আমরা যে চ্যাট বক্স দেখেন, চ্যাট বক্সে দেখেন। স্যার ইয়ে লিঙ্কে কি আমরা প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনাদের প্র্যাকটিসের জন্যই ভাই, আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন সেই জন্যই তো এটা। মানে স্যার, স্যার ইয়ে লিঙ্কে গিয়ে রেজিস্টার করার লাগবে আমাদের নতুন করে, না আমরা এমনিতেই গিয়ে লিখতে পারবো? রেজিস্টার করে নিবেন, যেভাবে দেখাইছি ওইভাবে রেজিস্টার করে নিবেন, তাহলে হবে। মানে ইমেল দিয়ে আমাদেরও রেজিস্টার করতে হবে, তারপরে আমরা ওই লিঙ্কে দিতে পারবো। জি 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 জি, রেজিস্টার করে নিতে হবে আগে। ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, আর অন্য কেউ?
হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে তাহলে আজকের জন্য এখানে ক্লাস শেষ করতেছি। হ্যাঁ, সবাই এটাকে ভালো করে প্র্যাকটিস করবেন। ক্লাসের লিংক দিয়ে ভিডিও লিংকটা দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। ভালো করে দেখে প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে। জি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।